সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ প্রোগ্রামে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অথবা দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আন্তর্জাতিক বিষয়াবলীর খুবই জনপ্রিয় শিক্ষক জনাব প্রলয় পাল স্যার আলোচনা করবেন আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে। আন্তর্জাতিক বিষয়াবলীর সিলেবাস আলোচনা করবেন, টেকনিক আলোচনা করবেন, পড়াশোনার কোন কোন টপিক কতটা গুরুত্ব দিয়ে পড়তে হবে এই বিষয়গুলো কথা বলবেন কি কি বই পড়তে হবে এই বিষয়গুলো নিয়ে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা নিয়ে কথা বলবেন সেটা হচ্ছে সাম্প্রতিক বিষয়াবলী অনেকেই পড়তে হবে কিভাবে বোঝে না, এই টপিকটা নিয়ে কথা বলবেন সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে। তার আগে আমি আজকে 1 মিনিটের জন্য আসলাম এই কারণে, গতকালকে লাইভ প্রোগ্রামটা অনেকে দেখতে পারেননি বা অনেকে পেয়েছেন একটু দেরি করে পেয়েছেন। সকলের জন্য একটু বলছি, যেহেতু লকডাউনের মধ্যে আমরা এক একজনের বাসা থেকে লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করছি। যেমন আমি থাকি মোহাম্মদপুরে, মোহাম্মদপুর একদম রেড জোনে আছে। তো এখান থেকে লাইভ প্রোগ্রামে অ্যাটেন্ড করাতে একজন আরেকজনকে নিতে নিতে একটু টাইম লেগে যায়। এই কারণে আমরা আজকে একটু আগে থেকে অ্যারেঞ্জমেন্টে আসছি এবং আগামী দিনগুলো থেকে আমরা আগের থেকে অ্যারেঞ্জমেন্টে আসবো এবং ঠিক 9টায় শুরু করার চেষ্টা করব। 9টা থেকে 9টা 10 মিনিটের মধ্যেই যেন আমরা শুরু করতে পারি, ওই চেষ্টাটা আমাদের মধ্যে থাকবে। এবং এছাড়া লাইভ প্রোগ্রামে আসতে মাঝে মাঝে দেরি হওয়ার কারণ হলো অনেক সময় কারেন্ট থাকে না, যিনি বক্তা তার বাসায় কারেন্ট থাকতে নাও পারে, অথবা দেখা যায় ওয়াইফাই লাইন চলে যেতে পারে, বাফারিং হয়, এই বিষয়গুলো থাকে, এই কারণে একটু দেরি হয়। দীর্ঘক্ষণ ধরে যারা আমাদের এই লাইভ প্রোগ্রামগুলো দেখছেন সবাইকে তো অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। গতকালকে বিশেষ করে যারা লেগেছিলেন তাদের অনেকেই ধৈর্যের পরিচয় দিয়েছেন। বিসিএস তথা সরকারি চাকরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দরকার সেটা হচ্ছে ধৈর্য। তো কালকে যারা ছিলেন শেষ পর্যন্ত দুইবার লাইন কাটার পরেও যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আমাদের যেই জায়গাগুলো কভার দেওয়া দরকার, মানে একটা বক্তাকে যেন জাস্ট টাইমে আলোচনায় নিয়ে আসা যায়, ওই চেষ্টাটা করে যাচ্ছি। আশা করি আজকের পর থেকে আগামীকাল থেকে আর কোনো প্রবলেম হবে না। আপনারা সবাই লেগে থাকেন আমাদের সাথে এবং হচ্ছে লাইভ প্রোগ্রামে অ্যাটেন্ড করেন। সবাই যারা এই পর্যন্ত জয়েন করেছেন আমাদের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার 30 সেকেন্ড পরেই আপনাদের সাথে আলোচনা করতে আসবেন আন্তর্জাতিক বিষয়াবলীর জনপ্রিয় শিক্ষক জনাব প্রলয় পাল স্যার। প্রলয় পাল স্যার আসবেন আমার আলোচনার 30 সেকেন্ড পরেই। তো হচ্ছে আমি আর কথা দীর্ঘায়িত করছি না, প্রলয় পাল স্যারকে স্বাগত জানাচ্ছি আসার জন্য। তো সবাই ক্লাসটা এনজয় করেন এবং পরবর্তী প্রোগ্রামগুলোতে আমাদের সাথে থাকেন। 4টা সেন্টেন্স বলে একটু শেষ করতে চাই। এই ক্লাসটা আপনার যেমন গুরুত্বপূর্ণ, আপনার জন্য যেমন দরকার, অন্যদেরও দরকার, এই জন্য ক্লাসটা একটু শেয়ার করে দিবেন সবার জন্য, 1 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হলো কে কোন জেলা থেকে আমাদের সাথে জয়েন করেছেন, যুক্ত হয়েছেন, আপনারা একটু জেলাটা লিখলে আমাদের জন্য সুবিধা হবে। তৃতীয় যে বিষয়টা বলবো, যার যা প্রশ্ন আছে আন্তর্জাতিক বিষয়াবলী সংক্রান্ত এই প্রশ্নগুলো কিন্তু আপনারা করতে পারবেন। গতকালকে যেহেতু একটু ইন্টারাপ্ট হয়েছিল, অনেকেই প্রশ্ন করতে পারেন না, আজকে প্রশ্ন করার জন্য সুযোগ আছে। এই প্রশ্নগুলো কিন্তু যথোপযুক্ত উত্তর আপনি পাবেন। সুতরাং আপনার আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে যে কোনো প্রশ্ন, আপনার ভাবার দরকার নাই যে যে প্রশ্নটা করব এটা নিয়ে সবাই হাসাহাসি করবে কিনা, এটা ভাবার কোনোই দরকার নাই। মাথায় রাখতে হবে এখানে আপনার যেই বিষয়টা সম্পর্কে না জানা আছে ওই প্রশ্নগুলো করা উচিত। কারণ এখানে প্রশ্ন করে যদি আপনি কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলেন, হতে পারে এই প্রশ্নটাই চলে আসতে পারে আপনার পিএসসি বা সরকারি চাকরির যে কোনো একটা পরীক্ষার হলে। তো আমি আর কথা দীর্ঘায়িত করছি না, স্বাগত জানাচ্ছি আমাদের প্রলয় পাল স্যারকে, আন্তর্জাতিক বিষয়াবলীর সিনিয়র শিক্ষক, বিসিএস কনফিডেন্সের সাথে দীর্ঘদিন ধরে আছেন। আমরা অনলাইন ক্লাস শুরু করার পর থেকেই স্যারকে আনার জন্য চেষ্টা করেছি এবং হচ্ছে গিয়ে আমরা 3 জনের পরে আজকে লাইন যখন ক্লিয়ার হলো স্যারকে নিয়ে আসলাম এবং আমরা এই ধারাবাহিকতা নিয়ে আপনাদের অর্থাৎ শিক্ষার্থীদের সামনে থাকতে চাই। প্রলয় পাল স্যার আসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে
প্রিয় ভাই ও বোনেরা, যারা আমাদের এই কনফিডেন্স আয়োজিত লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত বিসিএস কনফিডেন্স আয়োজিত প্রোগ্রামটি শুনছেন, দেখছেন, তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। আমি প্রলয় পাল, সিনিয়র শিক্ষক, আন্তর্জাতিক বিষয়গুলি, বিসিএস কনফিডেন্স। প্রথমেই ধন্যবাদ জানাবো লায়ন তাসলিমা গিয়াস, যিনি হচ্ছেন এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান, অর্থাৎ কান্ডারি এই প্রতিষ্ঠানের। তারপর ধন্যবাদ জানাবো উপব্যবস্থাপনা পরিচালক জনাব জিয়াউল ইসলাম। এরপর ধন্যবাদ জানাবো যারা এই টেকনিক্যাল সাপোর্টের সাথে রয়েছেন, অর্থাৎ টেকনিক্যাল সাপোর্ট দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন তাদেরকে। আর সর্বোপরি ধন্যবাদ হচ্ছে যারা আগামী দিনে চাকরির প্রত্যাশী, অর্থাৎ চাকুরির জন্য যারা লড়বেন, তাদেরকে ধন্যবাদ জানাবো যে এই সময়ে বসে আমাদের কথা শুনছেন, প্রতিষ্ঠানের সঙ্গে আছেন। আপনারা সবাই জানেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটি প্রতিষ্ঠান হচ্ছে বিসিএস কনফিডেন্স, যেটি লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত একমাত্র বিসিএস কনফিডেন্স, যেটি লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত শীর্ষে আজকে 30 বছরের বেশি সময় ধরে সেবা দিচ্ছে। অর্থাৎ লায়ন মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যার প্রতিষ্ঠিত যে বিসিএস কনফিডেন্স, আজকে সেই প্রতিষ্ঠানের পরিচালনা করছেন তারই সহধর্মিনী লায়ন তাসলিমা গিয়াস। আপনি সঠিক প্রতিষ্ঠানের সাথেই আছেন, সঠিক প্রতিষ্ঠান থেকেই আপনি লাইভে কথা শুনছেন। সঠিক প্রতিষ্ঠানের সঠিক দিক নির্দেশনাই আপনি পাবেন বলে আপনি ভরসা রাখতে পারেন। যাই হোক, প্রথমত হচ্ছে বিশ্ব মহামারী যাচ্ছে, মহামারী নিয়ে আমি কোনো কথাই বলবো না, করোনা ভাইরাস নিয়ে কোনো কথাই বলবো না, কারণ এখন প্রয়োজন হচ্ছে করোনা ভাইরাস নিয়ে কথা কমিয়ে দেওয়া, করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে কথা কম বলা এবং প্রচার কম করা, তাহলে মনে হয় করোনা ভাইরাস কমে যাবে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে করোনা ভাইরাস হচ্ছে এখন আমাদের শরীরের রোগের চেয়ে মানসিক রোগটা বেশি সৃষ্টি করেছে। এই মানসিক রোগের কারণেই বেশি মানুষ মারা যেতে পারে, করোনা ভাইরাসে যা মারা যাবে তার চেয়ে বেশি মানুষ মারা যেতে পারে। অতএব এটি নিয়ে কথা বলবো না। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি, এটি চুলচেরা বিশ্লেষণ করব। আশা করি আজকের আলোচনাটি শোনার পর আন্তর্জাতিক বিষয়গুলিতে যে ভীতি রয়েছে আপনার, এই ভীতি আর থাকবে না। আপনি এই ভীতি বা এই সংকোচ দূর করে আন্তর্জাতিকের শ্রেষ্ঠ একটি প্রস্তুতি আপনি নিতে পারবেন। প্রথমেই আমি আপনাদেরকে বলবো, আপনি আসলে কোন ধরনের ক্যান্ডিডেট, আপনি কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। নাম্বার 1, আপনি শুধু ব্যাংক জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন এক শ্রেণীর আমাদের বাংলাদেশে ছাত্রছাত্রী রয়েছে যারা শুধু ব্যাংক জবের জন্য এক্সাম দিচ্ছে। আরেক শ্রেণীর স্টুডেন্ট আছে শুধু বিসিএস এর জন্য এক্সাম দিচ্ছে, অর্থাৎ বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে। আরেক ধরনের স্টুডেন্ট রয়েছে যে থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস হলেই চলবে, প্রাইমারি জব কিংবা এটিও হলে চলবে, কিংবা বিএডিসির একটা চাকরি হলে হবে, কিংবা মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের একটা চাকরি হলেই হবে। এই শ্রেণীর আছে, অর্থাৎ আমি 3টা ক্যাটাগরি বলেছি, ব্যাংক জব, বিসিএস জব, আদার্স জব। কেউ কেউ আছে আমি সব চাই, অর্থাৎ আমি এমন একটা প্রস্তুতি নিতে চাই যে প্রস্তুতি নিলে আমি ব্যাংক জবে ফাইট করতে পারবো, আমি বিসিএস জবে ফাইট করতে পারবো, আমি অন্য কোনো জবেও ফাইট করতে পারবো। তাহলে এই যে 3টা ক্যাটাগরির যে জবের কথা বললাম, অর্থাৎ প্রথমত আমি আপনাকে বলবো যে ভাই কিংবা যে বোন শুধু বিসিএস এর প্রস্তুতি নেয়, তার ব্যাংক জবের প্রস্তুতি 60% হয়ে যায়। আর অন্যান্য বাংলাদেশের যত এক্সাম আছে, যত চাকরির পরীক্ষা আছে, অর্থাৎ নিবন্ধন থেকে শুরু করে আপনার ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সকল জব এক্সামের প্রস্তুতি তার হয়ে যায়। তো এই কারণে আমাদের প্রাণের স্টুডেন্টরা বর্তমান সময়ে বিসিএস প্রস্তুতিটাকেই বেছে নিয়েছে, কারণ বিসিএস প্রস্তুতি হচ্ছে সকল জবের মাদার প্রিপারেশন। আর এই মাদার প্রিপারেশন হওয়ার কারণেই তারা চিন্তা করে, যেমন আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে, সে বিসিএস এর কোচিং করতেছিল কনফিডেন্সে, সে সাব ইন্সপেক্টর হয়ে গেছে,
এখন সাব ইন্সপেক্টরের ট্রেনিং করতেছে কিংবা এখন জয়েনিং করে ফেলছে। হ্যাঁ, আবার অনেক স্টুডেন্ট আছে সে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছিল, এনএসআই হয়েছে। অর্থাৎ আপনি মাদার প্রিপারেশন নিলে কিন্তু এই যে সাব ইন্সপেক্টর, এই যে এনএচআই কিংবা অন্য কোনো জবের প্রস্তুতি কিন্তু আপনার হয়ে যাচ্ছে। এবার আসেন, আমি আমার আলোচ্য বিষয় হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। গতকাল আপনারা শ্রদ্ধেয় শিক্ষক তার হচ্ছেন মানে শ্রদ্ধেয় শিক্ষক জনাব কবির স্যার, তার আলোচনা শুনেছেন বাংলাদেশ বিষয়াবলী নিয়ে। সাধারণ জ্ঞানের বড় একটা অংশ, যেখানে 30 মার্কস ছিল। উনি বলেছেন যে 35 ভূগোলের পাস, এক্স্যাক্টলি ভূগোলের 5 যদি আমরা যোগ করি ওখানে 35 হয়ে যায়। উনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, কিন্তু অনেকে এটি শুনতে পেরেছেন, অনেকে শুনতে পারেননি, এজন্য আমরা দুঃখিত। কারণ এই টেকনোলজির যুগে এই যে নতুন নতুন টেকনোলজি, এটা আসলে আমাদেরকে আগে আয়ত্ত করতে হবে, একটু সময় লাগবে। প্রথম যেহেতু শুরু করেছি, দু একটা দিন একটু প্রবলেম হবে, এটি আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলেই হবে। উনি আলোচনা করেছেন বাংলাদেশ বিষয়াবলী নিয়ে। উনি ফোকাস দিয়েছেন পিলি এবং রিটেন, এই দুইটা বিষয় নিয়ে, ভাইবা নিয়ে, তিনটা বিষয় নিয়ে। আমিও এটা নিয়েই কথা বলবো। বাংলাদেশ বিষয়াবলী নিয়ে আপনার আরো আরো এক্সপার্ট রয়েছে, আমাদের শাহরিয়ার স্যার রয়েছেন, খালিদ স্যার রয়েছেন, আমাদের মুন্না স্যার রয়েছেন, প্রত্যেকেই আপনাদের সাথে এই আলোচনাগুলো করবে। অর্থাৎ কনফিডেন্সে হচ্ছে এক্সপার্ট টিচার ভরপুর, আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন, এ বিষয়ে কোনো ডাউট নেই, আপনার কোনো সন্দেহ নেই। আপনি সাপোর্টটুকু পাবেন, ভরসা নিয়ে আপনি কনফিডেন্সের এই যে যে মহতি উদ্যোগ, এই মহতি উদ্যোগের দিকে ধাবিত হতে পারেন। আমি আরেকটি কথা, অতিরিক্ত আর দুইটি কথা বলে আমি সরাসরি আন্তর্জাতিকের প্রস্তুতির মধ্যে ঢুকবো। যারা চাকুরি পায় তারা, অর্থাৎ প্রাইমারি জব বলেন, প্রাইমারি জবও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এখন পাওয়াটা কিন্তু কঠিন, কারণ অনেক ক্যান্ডিডেট। আর এই মুহূর্তে চিন্তা করেন, করোনা ভাইরাসের মধ্যে যার প্রাইমারি জবটাও আছে সে কিন্তু হ্যাপি, কারণ সে কিন্তু মান্থলি একটা তার একটা সিকিউরিটির জায়গা তৈরি হয়েছে, সে কিন্তু হ্যাপি। অতএব এই হ্যাপিনেসের জায়গাটা আপনাকে তৈরি করতে হবে, দ্যাট মিনস আপনাকে একটা জব কনফার্ম করতে হবে, দিস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। অতএব গভর্নমেন্ট জব এটা আপনার দরকার। আমি আপনাদেরকে বলি, আপনারা একটু খেয়াল করেন, যারা হলে থাকেন, যারা হলে থাকেন না, ম্যাচে থাকেন, কিংবা ম্যাচে কিংবা হলে থাকেন না, বাসায় থাকেন, এই তিন শ্রেণী হলের কিছু স্টুডেন্টকে ফলো করেন। একটু অতীতে ফিরে যান, আমরা একটু ব্যাক স্টেজে ফিরে আসি। দেখবেন আপনার আশেপাশের যে বড় ভাই কিংবা বড় আপু যিনি বিসিএস ক্যাডার হয়েছেন, তিনি বিসিএস পরীক্ষার 3-4 মাস আগে আইসোলেশনে ছিলেন। যে শব্দটি করোনাকে কেন্দ্র করে এখন আপনারা শুনতেছেন বারবার, আইসোলেশন আইসোলেশন, এই যে যে শুনতেছেন, কিন্তু বাংলাদেশে যারা বিসিএস ক্যাডার কিংবা বড় জব পায়, তারা পরীক্ষার 3-4 মাস আগে আইসোলেশনে থাকে। তার মানে কি, একা থাকে। একা থাকে মানে কি, লাইব্রেরিতে পড়ে আছে, রুমে পড়ে আছে, যেখানে পড়ছে সেখানেই ঘুমাচ্ছে, পড়তে পড়তে ঘুমিয়ে গেছে, কখন নিজেও জানে না, আবার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার পরে আবার উঠে পড়া শুরু করছে। কিন্তু এই মনটা হচ্ছে অবিচল, এই মনটা হচ্ছে পাখির মতো। এই পাখির মতো মন যার আছে, তারা আইসোলেশনে থাকাটা খুব কঠিন কাজ। আর যার আইসোলেশনে থাকা সম্ভব না, তার দ্বারা কিন্তু বড় কিছু করা, মানে বড় জব পাওয়াটা অনেক কঠিন ব্যাপার। কারণ পরীক্ষার 3-4 মাস আগে আপনাকে আইসোলেশনে থাকতে হবে। স্বয়ং সৃষ্টিকর্তা, আপনি পজিটিভলি নেন, করোনা ভাইরাস কারো কারো জন্য আশীর্বাদ, কারো কারো জন্য অভিশাপ। আজকে দেখেন 39তম বিসিএস এ যারা নন ক্যাডার পেয়েছিল, তারা স্বপ্নেও কল্পনা করে নাই যে আমরা 39তম বিসিএস ক্যাডার আমরা ফিরে পাবো, অর্থাৎ আমাদেরকে ক্যাডার হিসেবে নির্বাচন করা হবে। বাট করোনা কিন্তু তাদের জন্য আশীর্বাদ হয়েছে, অলরেডি কিন্তু তারা 39তম বিসিএস এ পুনরায় নিয়োগ, মানে পুনরায় তারা নিয়োগ হয়েছে, নিয়োগ প্রাপ্ত হয়েছেন, এবং তারা ক্যাডার সার্ভিসে যোগদান করেছে। আমার পরিচিত কয়েকজন আছে, খুব ভালো লেগেছে দেখে, শুনে খুব ভালো লেগেছে যে তারা ক্যাডার সার্ভিসে যোগদান অলরেডি করেছে। তাহলে করোনা কিন্তু তাদের জন্য আশীর্বাদ হয়েছে, তাদের জন্য কিন্তু অভিশাপ হয়নি। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, যারা জব হান্টার, জব হান্টার বলছি মানে জবের জন্য যারা হান্টার, কেন শব্দটা ইউজ করেছি, মানে অনেকেই আছে এটাকে ছিনিয়ে নিতে হবে, আসলে জবটা কিন্তু এখন ছিনিয়ে নিতে হবে, আপনাকে হান্টারই হতে হবে, কারণ জবটা এখন নট ইজি।
আপনাকে অনেকের মধ্য থেকে ছিনিয়ে নিতে হবে জবটি। অতএব সেই সুযোগটি কিন্তু আপনার আছে। আপনি করোনাও মুক্ত থাকবেন আইসোলেশনের মাধ্যমে, পাশাপাশি কিন্তু আপনার জব প্রিপারেশন হয়ে যাচ্ছে। অলরেডি 3 মান্থ চলে গেছে। যারা 3 মাস ঘরে বসে পড়তেছে, আমি তাদেরকে এগিয়ে রাখতেছি জব প্রস্তুতির জন্য অন্যান্য স্টুডেন্ট থেকে। এবং আপনি নিশ্চিত থাকেন আগামী 3 থেকে 6 মাস আপনাকে এভাবেই ঘরে বসে থাকতে হবে। এবছর আপনাকে ঘরে বসেই থাকতে হবে ভাই। আপনি শতভাগ এনশিওর করতে পারি আপনাকে, এবছর আপনাকে ঘরেই থাকতে হবে যদি আপনি সচেতন নাগরিক হন। এবং আপনি যদি করোনা দ্বারা আক্রান্ত হতে না চান, আপনাকে ঘরে থাকতে হবে। আর ঘরে থেকে আপনার লাভ যেটি, সেটি হচ্ছে আপনি যদি আইসোলেশন মানে ঘরেই থাকতে পারেন, তাহলে কিন্তু আপনি এই হান্টিংটা খুব ভালো করে করতে পারবেন, জবটাকে খুব চমৎকার ভাবে ছিনিয়ে নিতে পারবেন। অর্থাৎ এই যে উড়ন্ত পাখির মতো ডানা মেলতে চায়, চাইলেও যারা এখন ডানাটা মেলবেন না, তারা এক, করোনা থেকে মুক্ত থাকবেন, দুই, জব প্রিপারেশনটা চমৎকার ভাবে হয়ে যাবে, অন্যান্য স্টুডেন্ট থেকে আপনি এগিয়ে থাকবেন। মোর দ্যান 90% স্টুডেন্ট এখন লেজি হয়ে গেছে, তারা এখন অলস হয়ে গেছে, তারা জব মার্কেট থেকে তারা হারিয়ে যাচ্ছে। আপনি সেই ব্যক্তি 10%-এর মধ্যে। যদি আপনি ঘরে থাকতে পারেন, লেগে থাকতে পারেন, আপনার জব হবে করোনার এই পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই। কারণ করোনার পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই যে ঘটনাটি ঘটবে, দেখবেন পিছনে যত নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সব পরীক্ষার আয়োজন হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার 1 মাস পরেই দেখবেন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে। একটা তড়িঘড়ি লেগে যাবে। এর মধ্যে আপনি হঠাৎ করে প্রস্তুতি শুরু করে আপনি খুব ভালো পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়ে যাবেন, ব্যাপারটি কিন্তু এমন নয়। ব্যাপারটি হচ্ছে আপনি যদি এখন আমরা যে বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে অনলাইন সার্ভিসের যে আয়োজন করেছি, এর সাথে যদি একাত্মতা পোষণ করে আপনি এটি শুরু করতে পারেন, আই থিঙ্ক আপনি করোনা পরিস্থিতি সমাপ্ত হওয়ার পরই আপনি জব সেক্টরে অর্থাৎ প্রবেশ করতে পারবেন। চাকুরির পরীক্ষা দিয়ে দেখবেন তড়িঘড়ি নিয়োগ হয়ে যাচ্ছে, সেই নিয়োগের মাধ্যমে দেখবেন আপনার জবটা কনফার্ম হয়ে যাচ্ছে। সৃষ্টিকর্তা না করুক, ভবিষ্যতে যদি এমন করোনার মতো আরো কোনো মহামারী দেখা দেয়, এমন বিপর্যয় যদি আমাদের জীবনে নেমে আসে, তাহলে আপনি সেটা সাফার হবেন না। কারণ আপনাকে গভর্নমেন্ট জব নিশ্চিত হয়েছে আপনার। আর যদি এটি নিশ্চিত হয়, আপনি গভর্নমেন্ট জবের যে সুবিধা এটি ভোগ করবেন। কারণ এখন কিন্তু আমরা বুঝতে পেরেছি গভর্নমেন্ট জব আসলেই দরকার, আসলেই দরকার। এটা লাইফ সিকিউরিটি, পরবর্তী জেনারেশনের জন্য সিকিউরিটি। অবশ্যই আপনাকে গভর্নমেন্ট জবটি পেতে হবে। আসেন, অনেক কথা বলে ফেলেছি, করোনা ভাইরাস নিয়ে কথা বলতে চেয়েছিলাম না, কিন্তু আহ, ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার আমাদের যেটি, সেটা হচ্ছে মোটিভেশন। মোটিভেশন ইজ ওয়ান কাইন্ড অফ মেডিসিন। এটা সবচেয়ে বড় মেডিসিন। এই মেডিসিনটি হচ্ছে আপনার দরকার, এটি আপনাকে দেওয়ার চেষ্টা করলাম। বিকজ আপনাকে টেবিলে ফিরে যেতে হবে, আপনাকে টেবিলে বসতে হবে, এর জন্য আপনার এই মোটিভেশন দরকার। আমরা প্রথমেই যেটি বলেছিলাম ব্যাংক জব। আমরা যদি টোটাল আন্তর্জাতিকটাকে বলি, যে আন্তর্জাতিকের মধ্যে হিস্ট্রি আছে, যেমন যুদ্ধ আছে, বিপ্লব আছে, একটা জায়গা আছে যেটা কখনোই আর পরিবর্তন হবে না। অর্থাৎ একবার মুখস্থ করলেই আপনার মুখস্থ শেষ। বিভিন্ন রাষ্ট্রের রাজনৈতিক হিস্ট্রি আছে। যদি বলি আমেরিকার স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, ব্রিটেনের ইতিহাস, ফ্রান্সের ইতিহাস, এমন যদি ইতিহাস বলি, এই জাতীয় যত ইতিহাস আছে, এই ইতিহাসগুলো কিন্তু আপনি একবার পড়লেই শেষ। অর্থাৎ সুন্দর করে যদি ইতিহাসটাকে একটু মজা করে পড়েন, আমাদের অনলাইনে ক্লাসে আমি ইতিহাসটাকে মজা করে পড়াবো, দেখবেন কথা শুনলেই আপনার মুখস্থ হয়ে যাবে। তো ব্যাংক জবের কথা বলছি আমি, আপনাকে কোনো ইতিহাস নির্ভর পড়ালেখা ব্যাংক জবের জন্য খুব একটা করতে হবে না। তবে হ্যাঁ, ব্যাংক জবের প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়বেন, সেখানে যদি ইতিহাস নির্ভর কোনো কোশ্চেন এসে থাকে, ওই কোশ্চেনটি রিপিট হবে। আপনি ব্যাংক জবের ক্যান্ডিডেট, আপনি ইংলিশ আর ম্যাথ ভালো করে করেন, আপনাকে আন্তর্জাতিকের ইতিহাস নির্ভর কোনো কথা পড়তে হবে না। আমেরিকা কবে স্বাধীন হয়েছে আপনাকে তেমন মুখস্থ করার দরকার নেই। আপনি জাস্ট প্রিভিয়াস কোশ্চেন পড়েন, দেখবেন কোনো না কোনো ব্যাংক জবে আসছে, ওটি পড়েন, ওটি শেষ। তাহলে ইতিহাস নির্ভর পড়ালেখা আপনার ব্যাংক জবের জন্য করতে হবে না। দ্বিতীয়ত, আহ আমরা আন্তর্জাতিক করতে গেলেই আরেকটা জায়গায় গুরুত্ব দেই, যেটা হচ্ছে রাজধানী, মুদ্রা, বিভিন্ন দেশের আইনসভা, এই জায়গাটা গুরুত্ব দেই। আপনাকে ব্যাংক জবের জন্য এই জায়গাটা একটু করতে হবে।
এটা পড়তে হবে। তৃতীয়ত, আমরা বিভিন্ন জবের জন্য সংগঠন করি, আপনাকে ব্যাংক জবের জন্য সংগঠন করতে হবে। সেটা হচ্ছে আর্থিক সংগঠনগুলো করতে হবে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, IDB, AFDB, AIB, NDB, আপনি WTO, আপনি এই জাতীয় মানে আর্থিক বাণিজ্যিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো পড়লেই কিন্তু আপনি এখান থেকে 1-2 মার্ক পেয়ে যাবেন। ইতিহাস নির্ভর অর্থাৎ প্রিভিয়াস কোশ্চেন পড়লেই কিন্তু আপনি 1-2 মার্ক পেয়ে যাবেন। আর মুদ্রা, রাজধানী, আইনসভা, এই 3টে বিষয় পড়লে কিন্তু আপনি এখান থেকে 1 মার্ক পেয়ে যাবেন। যদি কারো ভালো না লাগে তাহলে আপনি প্রিভিয়াস কোশ্চেন পড়েন, এটা রিপিট হবে। কিন্তু ব্যাংক জবে যেটা রিপিট হবে না সেই জায়গাটি আপনাকে গুরুত্ব দিতে হবে, সেটি হচ্ছে সাম্প্রতিক বিষয়গুলো। অর্থাৎ ব্যাংক জবের জন্য আপনাকে সাম্প্রতিক খুব চমৎকার ভাবে পড়তে হবে। সেটি ব্যাংক জবে এমন হতে পারে যে আপনার যেদিন ব্যাংক জবে 10টায় পরীক্ষা, আগের দিনের প্রশ্ন চলে আসতে পারে, আগের দিনের ঘটনাও আসতে পারে। এই কারণে আপনাকে প্রতিদিন বিবিসির সংবাদ শুনতে হবে, প্রতিদিন জাতীয় যে দৈনিকগুলো রয়েছে, প্রথম আলো, কালের কণ্ঠ, জনকণ্ঠ, ইত্তেফাক, এর যে কোনো একটি পত্রিকা আপনাকে বেছে নিতে হবে পড়ার জন্য। এরপর হচ্ছে আপনাকে দেখবেন মাসে বাজারে বিভিন্ন রাইটারের সম্পাদকীয় বের হয়, প্রতি মাসে বের হয়, বিভিন্ন সম্পাদকীয় বের হয়। তাদের সম্পাদকীয় গুলো আপনারা, যেমন আমি নিজে একটা ফলো করি, যেমন মোহিত সম্পাদকীয়, এটি মোটামুটি এডিটোরিয়াল বা বিভিন্ন বিষয়গুলো ভালো করে লেখা আছে। আপনারা যদি এইগুলো পড়েন তাহলে আপনার পিলি এবং ব্যাংক জবের জন্য, রিটেনের জন্য খুব কাজে লাগবে, পরবর্তীতে ভাইবার জন্য কাজে লাগবে। এটা গেল ব্যাংক জবের জন্য প্রিপারেশন। অর্থাৎ সাম্প্রতিক বিষয়গুলো আপনাকে দেখতে হবে, এর বিকল্প কোনো কিছু নাই। এবার বিসিএস ব্যতীত অন্যান্য জব, আপনি যদি বিসিএস ব্যতীত অন্যান্য জব হন, বিসিএস এর জন্য পিএসসি 5 লাইনের একটা সিলেবাস দিয়ে দিয়েছে। আমি বলছি বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ রাজনীতি, এখান থেকে 4 মার্ক আসবে। আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, এখান থেকে 4 মার্ক আসবে। বিশ্বের সাম্প্রতিক ঘটনাবলী, এখান থেকে 4 মার্ক আসবে। পরিবেশগত ইস্যু ও কূটনীতি, এখান থেকে 4 মার্ক আসবে। আন্তর্জাতিক সংগঠন ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, এখান থেকে 4 মার্ক আসবে। তাহলে এই সিলেবাসটা পিএসসি বলে দিয়েছে, কিন্তু বাংলাদেশের অন্য কোনো জবের জন্য এমন কোনো সিলেবাস দেওয়া নাই যে আপনাকে কি করতে হবে। আপনি যদি বিসিএস ব্যতীত অন্য কোনো পরীক্ষার পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে, এই যে একটু আগে যে ইতিহাস ভিত্তিক যুদ্ধ, বিপ্লব, বিভিন্ন দেশের রাজনৈতিক ইতিহাসের কথা বললাম, এই জায়গাটা আপনি পড়বেন। যদি আপনার কাছে মনে হয় আমার পড়তে ভালো লাগছে না, আপনি জব সলিউশন দেখে প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়বেন, দ্যাটস এনাফ। যদি আপনি এই জায়গাটা পড়েন, অর্থাৎ প্রিভিয়াস কোশ্চেন আন্তর্জাতিকের পড়েন, আপনি মানে বিসিএস ব্যতীত অন্য জবের ক্যান্ডিডেট, তাইলে আপনি প্রিভিয়াস কোশ্চেন পড়বেন, পাশাপাশি সাম্প্রতিক পড়বেন। সাম্প্রতিক নিয়ে একটু আগে কথা বলেছি, বিসিএস এ গিয়ে সাম্প্রতিক নিয়ে ডিটেলস বলবো, এখন বলছি না। তাহলে আমি ধরে নিচ্ছি আজকে যারা ক্যান্ডিডেট তারা হচ্ছে হয় বিসিএস ক্যান্ডিডেট, নয় ব্যাংক জব ক্যান্ডিডেট। কারণ বিসিএস ক্যান্ডিডেট হলে আপনার নিবন্ধন থেকে শুরু করে আপনার এনএসআই সাব ইন্সপেক্টর থেকে শুরু করে যে কোনো জব আপনার হয়ে যাবে, ইভেন বিসিএসটাও হয়ে যাবে। কারণ এমন ক্যান্ডিডেট ছিল জীবনে সরকারি চাকরির আশাই করে নাই, কিন্তু বিসিএস প্রস্তুতি নিয়ে তার একটা জব হয়ে গেছে। আবার অনেকেই সে বিসিএস মানে জানতো বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, হ্যাঁ, বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস জানতো না, সে জানতো আমাদের কোচিং এ আসার আগে জানতো বাংলাদেশ ক্যান্সার সোসাইটি। তারও একটা ফার্স্ট ক্লাস জব হয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট জব হয়েছে তার। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কোচিং সেন্টারকে যেভাবেই মূল্যায়ন করেন না কেন, হয়তো আমাদের রাষ্ট্র ওইভাবে মূল্যায়ন করে কিনা আই ডোন্ট নো, রাষ্ট্রের বিভিন্ন ব্যক্তি ওইভাবে মূল্যায়ন করে কিনা কোচিং সেন্টারকে আই ডোন্ট নো, বাট যিনি কোচিং সেন্টার নিয়ে নাক ছিটকাচ্ছেন, কোচিং সেন্টার নিয়ে একটা কথা বলতেছেন যিনি, তিনিও কিন্তু এই একটা রাফ কথা বলার পরেও একটু পরে তার ওয়াইফকে ফোন দেয়, তুমি কি অমুক, মানে তার ছেলে বা মেয়েকে ইন্ডিকেট করে বলে তুমি কি ওকে কোচিং এ পাঠিয়েছো, তুমি কি ওকে টিচারকে পাঠিয়েছো, বাসায় বাসায় কি টিচার আসছে, হোম টিচার কি আসছে। তার মানে মনের অজান্তেই কিন্তু সে কোচিং কে কটাক্ষ করতেছে, কিন্তু তার সন্তানকে কিন্তু কোচিং এই পড়াচ্ছে। আমি কার কথা বলছি বুঝতেই পারতেছেন, ধরেন আমাদের আমলাদের কথা বলছি, সেক্রেটারি থেকে শুরু করে মিনিস্টার পর্যন্ত যার কথাই বলেন, বলেন কার সন্তান কোচিং এ পড়ে না, কার সন্তানের জন্য বাসায় হোম টিচার নাই, কার সন্তান প্রাইভেটে আলাদা করে কোর্স করে না,
প্রত্যেকেই করে, কিন্তু বেলা শেষে একটা কোচিং নিয়ে একটা নাক শিটকে দেয়, এই কথাটা বলে। কিন্তু আবহকাল ধরে এটা চলে আসছে এবং অনাদিকাল পর্যন্ত এটা চলবে। আপনি কোচিং সেন্টার থেকে সেবা নিয়ে, এখান থেকে জব জব প্রস্তুতির সেবা নিয়ে অসংখ্য স্টুডেন্ট আছে যারা খুব ভালো পজিশনে চলে গেছে। সেদিন আমাদের পোস্ট থেকে একজন স্টুডেন্ট কমেন্টস করেছে, খুব ভালো লেগেছে, বলছে কনফিডেন্সে ভর্তি হওয়ার পর দ্রুততম সময়ে আমি সাব ইন্সপেক্টরের জবটা পেয়েছি। শুনলে ভালো লাগে, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমাদের যারা সেবা নিয়েছে প্রকৃতপক্ষেই তারা অত্যন্ত ভালো মনের অধিকারী ছিল, তাই এই মানে সন্তুষ্টিটা প্রকাশ করে, এই কারণে সৃষ্টিকর্তা তাকে জব দিয়েছে। এবং আপনারাও আগামী দিনে যারা সেবা নেবেন তারা কিন্তু জবটি পাবেন। আপনারা কিন্তু মানে জব পাবেন। যে জায়গাটা রাখেন সেটা হচ্ছে ভক্তি শ্রদ্ধার জায়গাটা যদি রাখতে পারেন, প্রতিষ্ঠানের প্রতি, শিক্ষকের প্রতি, আপনার নিজের প্রতি যদি আস্থা রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন, দেখবেন আপনি একটা জব পেয়ে যাবেন। আপনি যে ক্যাটাগরির স্টুডেন্টই হন না কেন, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা অধিভুক্ত কলেজে পড়েছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, কিংবা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আগে আপনি ঠিক করেন আপনার সরকারি চাকরি দরকারি কিনা। যদি সরকারি চাকরি আপনার দরকারি হয়, ইচ্ছাটা প্রকাশ করেন, বাকি তরিটা আমরা আপনাকে পার করে দিব। আপনাকে এটা নিয়ে কোনো মানে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না, আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এই হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। আপনি ওখান থেকে জ্বলে উঠতে পারেন। মনে রাখবেন, যদি আপনার মধ্যে আগুন থাকে, আপনাকে হাজার হাজার লক্ষ লক্ষ টন পাথর দিয়েও ঢেকে রাখা যাবে না, কেউ দমিয়ে রাখতে পারবে না আপনাকে। যদি আপনার মধ্যে আগুন থাকে, এই আগুন জ্বলে উঠবেই। অতএব আগে সিদ্ধান্ত নেন। আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি, উদ্যোগের সাথে একমত পোষণ করেন, একাত্মতা পোষণ করেন। আগে সিদ্ধান্ত নেন যে আমি শুরু করছি জব প্রিপারেশন, অর্থাৎ মানে দিস ইজ সুইটেবল টাইম মানে ফর মি। আমি ঘরে বসে আছি, কোয়ারেন্টাইন বলেন, আইসোলেশন বলেন, এই টাইমটা আমি ঘরেই থাকবো, প্রস্তুতি নিব, এই সিদ্ধান্তটা নেন। আমাদের যে আমি যে কয়েক ক্যাটাগরির বললাম, ব্যাংক জব, বিভিন্ন জব, বিসিএস জব, এই সব ক্যাটাগরি নিয়ে অনলাইনে আমাদের উপব্যবস্থাপনা পরিচালক সহ ম্যানেজমেন্ট বডি মিটিং করে আন্তর্জাতিক বিষয়াবলীকে 30টি ক্লাসে ভাগ করেছে। যার মধ্যে ব্যাংক জবও পড়বে, যার মধ্যে বিসিএসও হবে, যার মধ্যে প্রাইমারি নিবন্ধন থেকে শুরু করে সাব ইন্সপেক্টর, এনএসআই, বিএডিসি, মহাহিসাব নিরীক্ষক, নিয়ন্ত্রক, আপনি যেখানে পরীক্ষা দিবেন সেখানের প্রস্তুতি আপনার হয়ে যাবে। সেই ক্লাসগুলি আপনারা উপভোগ করবেন। আমি আমার শেষ জায়গায় এসে এখন শুরু করছি বিসিএস সংক্রান্ত সিলেবাস নিয়ে আলোচনা, পড়ার টেকনিক নিয়ে আলোচনা, কোন বই থেকে পড়বেন, কিভাবে পড়বেন, এই সংক্রান্ত বিষয়টি নিয়ে আপনাদের সাথে এখন কথা বলছি। আগেই বলেছি বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, এই সিলেবাসকে 5টি লাইনে ভাগ করেছে, যার প্রতিটি লাইনের মার্ক হচ্ছে 4, 4 5 20, অর্থাৎ আন্তর্জাতিকে মোট নম্বর হচ্ছে 20। এবং আন্তর্জাতিকে প্রিলিমিনারিতে 20 নাম্বার হলেও লিখিত পরীক্ষায় কিন্তু 100 নম্বর, অর্থাৎ প্রিলিমিনারিতে 20, লিখিততে 100। আবার ভাইবা বোর্ডে যান, ভাইবা বোর্ডে আপনাকে কঠিন যে প্রশ্নটি করবে সেটি হচ্ছে আন্তর্জাতিকের, অর্থাৎ যেখানে আপনি গিয়ে ঠেকে যাবেন সেটা হচ্ছে আন্তর্জাতিক। বাংলাদেশ বিষয়াবলী থেকেও করবে, কিন্তু হয়তো বাংলাদেশ বিষয়াবলী থেকে আপনি খুব একটা ঠেকবে না, কারণ ওই মুক্তিযুদ্ধ, ওই সংবিধান থেকে প্রশ্ন করবে, কিংবা বাংলাদেশের কোনো বিখ্যাত ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে, আপনার জেলায় যে বিখ্যাত ব্যক্তি আছে তার নিয়ে প্রশ্ন করবে, ওখানে হয়তো আপনি ঠেকবেন না, পড়ে যাবেন, কিন্তু আন্তর্জাতিকে কিন্তু ঠেকবেন। এই কারণে আন্তর্জাতিকের প্রস্তুতি আসলে তড়িঘড়ি করে হয় না, এটা এখন থেকেই নেওয়া উচিত, সুন্দর করে নেওয়া উচিত। আন্তর্জাতিকের প্রস্তুতি আপনাকে একটা হচ্ছে ইতিহাস ভিত্তিক এই ধরনের পড়ালেখা করতে হবে, আরেকটা হচ্ছে সংগঠন ভিত্তিক পড়ালেখা করতে হবে। ইতিহাস ভিত্তিকের কোনো পরিবর্তন নাই, সংগঠনের পরিবর্তন আছে। আপনাকে খোঁজ খবর রাখতে হবে যে ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল বের হয়ে গেছে,
তার মানে এখন 195টি সদস্য নাই। এই ধরনের খবর রাখতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প হু থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে, আপনাকে খবর রাখতে হবে। আপনাকে খবর রাখতে হবে গতকাল ভারত এবং চীনের মধ্যে আহ, একটা যুদ্ধে ভারতের আজ পর্যন্ত 23 জন মারা গেছে। এখন এই 23 জন মারা গেছে এই খবর রাখলেই আপনি পরীক্ষায় প্রশ্ন পাবেন না। কি নিয়ে দ্বন্দ্ব, অর্থাৎ এই ভারত নেপাল এবং চীনের মধ্যে যে ভূ রাজনৈতিক দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটার খোঁজ খবর আপনাকে রাখতে হবে। এর জন্য আপনাকে প্রতিদিন পত্রপত্রিকা পড়তে হবে, বিবিসি সংবাদ শুনতে হবে, খবর রাখতে হবে। আপনার হাতে একটা গুগল আছে, এই গুগলে ঢুকে আপনি এই ভূ রাজনৈতিক সম্পর্কটা, ভূ রাজনৈতিক দ্বন্দ্বের কারণটি আপনি একটু ভালো করে বিশ্লেষণ করেন। এছাড়াও বিভিন্ন সাইটে গেলে সার্চ দিলে দেখবেন অনেক অনেকেই এটি নিয়ে খুব চমৎকার ভাবে অলরেডি লিখেছেন। সেগুলি আপনি একটু পড়েন, দেখবেন আপনার সাধারণ ধারণা তৈরি হবে। আপনি এই ধারণা তৈরি হলে সেখান থেকে প্রিলিমিনারি উত্তর পাবেন। আপনি লিখিততে গিয়ে খুব সহায়ক ভূমিকা পালন করবে এই বিষয়গুলি, এবং ভাইবা বোর্ডে গিয়ে আপনি চমৎকার করবেন। আপনাকে যখন জিজ্ঞাসা করবে, যখন মানে অ্যানালাইসিস করতে বলবে যে ভারত চীনের মধ্যে সম্পর্ক কি, বা নেপালের ভারত চীনের মধ্যে দ্বন্দ্ব কি, বা নেপালের মধ্যে দ্বন্দ্ব কি, তখন কিন্তু আপনাকে এখানে বিশ্লেষণ করতে হবে। এখন আমি আপনাকে বলবো যে জায়গাটি, সেটি হচ্ছে আমাদের সিলেবাসের প্রথমেই বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ রাজনীতি নিয়ে কথা বলেছে। এই 4 মার্কের জন্য আসলে আন্তর্জাতিক যে সামগ্রিক যে সিলেবাস, পুরোটাই এর মধ্যে পড়ে। অতএব অর্থাৎ এর আওতাভুক্ত টোটালটাই, এর বাইরে কিন্তু কিছু নাই। কিন্তু আপনি আসলে মানে বিসিএস এর মতো এই মহাসাগরে, মহাসাগর অর্থাৎ চাকরি পরীক্ষার এই মহাসাগরে আপনি কোনটুকু পড়বেন আর কোনটুকু পড়বেন না, মানে কি বাদ দিবেন আর কি রাখবেন, কি বাদ দিবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, সাগরের পানি লবণাক্ত, সাঁতার কাটা কিন্তু সহজ, কিন্তু পাড়ি দেওয়া কিন্তু সহজ না। কারণ সাগরের বা মহাসাগরের পরিধি ব্যাপক বিস্তীর্ণ, আপনার এনার্জির সাথে কিন্তু কোলাবে না। আর যদি ব্রজেন দাসের মতো ক্ষমতাশালী হন, যদি শারীরিক ফিটনেস এতটা ভালো থাকে, তাহলে ইংলিশ চ্যানেলের মতো চ্যানেল পাড়ি দিতে পারবেন। কিন্তু সবাই তো আর ব্রজেন দাস না। এখন আমি আপনাকে যেটি বলতে চাচ্ছি, কেউ সাগরে কিংবা মহাসাগরে হাবুডুবু খেয়েন না। নদীর পানিতে সাঁতার কাটা একটু কঠিন, কারণ লবণ নাই, কিন্তু পাড়ি দেওয়া কিন্তু সহজ, কারণ এর পরিধি খুব ন্যারো। এবং ছোটবেলা যারা গ্রামে বড় হয়েছেন প্রত্যেকেই পাড়ি দিয়েছেন। এই উপমা দ্বারা আমি আপনাকে বোঝাতে চেয়েছি, মহাসাগর কিংবা সাগরের মতো ব্যাপক একটি সিলেবাসকে কনসাইজ করে নদীর মতো বানান, এবং সেটি আপনি পাড়ি দেন। আপনি সেটি পাড়ি দিলেই দেখবেন আপনি পরীক্ষায় খুব ভালো করতেছেন। আপনি যদি মনে করেন কোনো একটা সাবজেক্টে আপনি স্পেশালিস্ট হবেন, বুদ্ধিজীবী হবেন, তাহলে আর এই জন্মে আপনার চাকরি পাওয়াটা সম্ভব হবে না। আর যদি আপনার কাছে মনে হয় যে আমি বুদ্ধিজীবী হব না, আমি সব সাবজেক্টে মোটামুটি যা জানা দরকার আমি জানবো, তাহলে কিন্তু আপনি চাকরিটা পেয়ে যাবেন। অতএব আন্তর্জাতিকের মতো এই মানে মহাসাগর, এই বিশাল জায়গা আপনাকে কনসাইজ করতেই হবে। এই কনসাইজ করতে সহযোগিতা করব আপনাদেরকে বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে। আমি আপনাদেরকে সহযোগিতা করব, আপনারা শুধু পড়বেন, পরীক্ষা দিবেন, এটি হচ্ছে আপনার দায়িত্ব। অন্য কোনো কাজ নাই আপনার। আপনি পড়বেন, পরীক্ষা দিবেন, যা বলবো তাই করবেন, অন্ধের মতো তাই করবেন। আপনার ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা মুদ্রাদোষ হচ্ছে সবার পরামর্শ নেয়, কিন্তু পরামর্শ মতো চলে না। এটা কেন? আহ, সে আমি এই স্টুডেন্টকে বললাম যে ভাই আপনি এইটুকু এইটুকু পড়েন, বললো জি স্যার, জি স্যার পড়ুন। কিন্তু বেলা শেষে কি করতেছে, শেষ বাজারে গিয়ে আরো হঠাৎ করে এক বন্ধু বলছে এই বই কিনলেই কিন্তু তোমার চাকরিটা হয়ে যাবে। ও ওই বই কিনে গিয়ে কিনছে, পুরোটা পড়ে ফেলছে, কিছু মনে নাই। ছোট্ট একটা গল্প বলতেছি, 1 মিনিট লাগবে। রাজা ঘোষণা দিয়েছেন যে সূর্য ওঠার আগে রাজ্যের যে যতটুকু দখল করতে পারবে দৌড়ায়, তাকে ততটুকু আমি দিয়ে দিব। কিন্তু সত্য হচ্ছে সূর্য ওঠার আগেই যতটুকু দখল করবেন সেখান থেকে ফিরে আসতে হবে। এক ছাত্র, এক লোক, রাজ্যের এক লোক, সে চিন্তা করছে আমি তো অনেক দখল করবো, সবচেয়ে বেশি আমি দখল করবো। দখল করার জন্য সে দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে।
সে ভুলেই গেছে যে তাকে ফেরত আসতে হবে। সে ভাবছে আমি শুধু দৌড়াবো, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, দৌড়াইতে দৌড়াইতে সে এমন একটা জায়গায় চলে গেছে, হাঁপিয়ে গেছে। হঠাৎ করে তার মনে পড়ছে, হাইরে, শুধু দৌড়াইলে তো হবে না, আমাকে তো রাজার কাছে ফেরত যেতে হবে, না হলে তো আমি আহ এটি পাবো না। ঠিক সূর্য ওঠার কিছুক্ষণ আগে এটি সে চিন্তা করলো, হতাশ হলো, এবং হতাশ হতাশ হয়ে সে আবার পিছন দিকে দৌড়াতে শুরু করলো, কিন্তু এনার্জিও হারিয়ে ফেলছে, সূর্য উঠে গেছে, দৌড়াতে দৌড়াতে সে পড়ে গেল, মারা গেল। মাই ডিয়ার, চাকরির এই বাজারে ম্যাক্সিমাম স্টুডেন্টই এইভাবে মারা যায়। মারা যায় মানে ওপারে চলে যায় না, চাকরির বাজার থেকে সে মারা যায়। অর্থাৎ সে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, কতটুকু তার হজম হবে এটা সে একবারও চিন্তা করছে না। এই কারণে আলটিমেট তার যেটি হচ্ছে, সে কিন্তু এই লাইন থেকে ঝরে যাচ্ছে। মাই ডিয়ার, বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা কেউ যেন ঝরে না যান, আপনারা একটু গাইডলাইনের মধ্যে চলেন। আই থিঙ্ক আপনারা ভালো করবেন। এবার অনেকেই ভাবছেন যে বিসিএস এর সিলেবাস নিয়ে আলোচনা করতে গিয়ে অন্যান্য কথা বলতেছে। এখন বলছি, অলরেডি আমাদের লাইভ 37 মিনিট চলছে, আমি হয়তো বা 32 মিনিটের মতো কথা বলেছি। এই পর্যায়ে আমি কথা বলছি, আমাদের ধরেন ইতিহাস যদি আমরা শুরু করি, তাহলে আমরা ম্যাগনা কার্টা সনদ থেকে শুরু করতে পারি, যার মাধ্যমে ব্রিটেনের ইতিহাস পেয়ে যাব। আমরা ম্যাগনা কার্টা থেকে শুরু করে আমরা 30 বছর ব্যাপী যুদ্ধ, আমরা এরপরে হচ্ছে আমেরিকার স্বাধীনতা অর্থাৎ প্রথম ভার্সাই চুক্তি, আমরা ফরাসি বিপ্লব অর্থাৎ ফ্রান্সে একটা রেভলিউশন ঘটলো, আমরা ওয়াটারলু যুদ্ধ, বেলজিয়ামের একটা রেভলিউশন, মানে সরি ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে মধ্যে আমরা দেখতে পাবো। এরপরে হচ্ছে আমরা এইভাবে অগ্রসর হতে পারি পর্যায়ক্রমে। আমরা এই সময়ে এসে প্রথম বিশ্বযুদ্ধের সাথে পরিচিত হতে পারি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে পরিচিত হতে পারি। কিন্তু এই যে যতগুলো যুদ্ধের কথা বলেছি, বিপ্লবের কথা বলেছি, এই সব করলে আপনি 1 থেকে 2 মার্ক পাবেন। এখন কিছু স্টুডেন্ট আছে তারা সারা বছর এগুলোই পড়ে। ধরেন এরপরে আরো অনেক বিপ্লব রয়েছে, সাংস্কৃতিক বিপ্লব রয়েছে, ইরানি বিপ্লব রয়েছে, এর আগে আপনি পড়তে পারেন রুশ বিপ্লব রয়েছে, আরো আপনি কিছু যুদ্ধ কোল্ড ওয়ার পড়তে পারেন, কোরীয় যুদ্ধ পড়তে পারেন, ভিয়েতনাম যুদ্ধ পড়তে পারেন, ইরাক ইরান যুদ্ধ পড়তে পারেন, আফগান যুদ্ধ পড়তে পারেন, ইরাক কুয়েত যুদ্ধ পড়তে পারেন। এই যে অনেক যুদ্ধ রয়েছে, বিপ্লব রয়েছে, এই সব পড়লে অর্থাৎ যুদ্ধ বিপ্লব থেকে কিন্তু 1-2 মার্কের বেশি পাবেন না, ইভেন 1 মার্ক পাবেন, তার বেশি কিন্তু পাবেন না। অতএব আপনি যতই এখানে পড়েন না কেন, বিসিএস এ কিন্তু আপনি অনেক বেশি নাম্বার এখানে পাওয়ার সুযোগ নেই, ইভেন নাও পাইতে পারেন এখন, এমন একটা জায়গা। আবার চুক্তির কথা যদি বলি, ওই যে প্রথম ভাষায় কথা বলছি, এরপরে দ্বিতীয় ভাষায় চুক্তি আছে, জেনেভা কনভেনশন আছে, এভাবে আপনার দেখবেন প্রতিটা যুদ্ধের পরে একটা করে চুক্তি, এরপরে বিখ্যাত কিছু চুক্তি রয়েছে, কিছু নিরস্ত্রীকরণের চুক্তি রয়েছে, যেটা ডিসআর্মামেন্টস রয়েছে, হ্যাঁ, এনপিটি, তারপরে সল্ট 1, সল্ট 2, তারপরে হচ্ছে স্টার্ট 1, স্টার্ট 2, স্টার্ট 3, স্টার্ট 4, সিটিবিটি, এবিএম, এরকম অনেকগুলো চুক্তি রয়েছে, যে চুক্তিগুলো পড়লে আপনি মাত্র 1 মার্ক পাবেন। অর্থাৎ যুদ্ধ বিপ্লব করলে আপনি 1 থেকে 2, চুক্তি করলে আপনি 1 মার্ক পাবেন। তার মানে আমাকে বুঝতে হবে যে জায়গায় আমার অনেক বেশি নম্বর পাওয়ার কোনো সুযোগ নেই, সে জায়গায় আমি সময় দিব না। যেমন সভ্যতার কথা যদি বলি, 35তম বিসিএস এ আমাদের সিলেবাসটি চেঞ্জ হয়ে যায়। এই সিলেবাস পরিবর্তিত সিলেবাসে সভ্যতা থেকে শুধু প্রশ্ন আসছে 39তম বিসিএস এ, 35, 36, 37, 38, 40তম বিসিএস এ আমরা এখান থেকে খুব একটা প্রশ্ন লক্ষ্য করিনি। কিন্তু সভ্যতাটা আমি মনে করি আপনি একদিন যদি ভালো করে পড়েন তাহলে আপনার মুখস্থ হয়ে যাবে। কেউ যদি পড়তে না চান, শুধু প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখলেই কিন্তু সভ্যতা শেষ হয়ে যাবে। কিন্তু আমি এও দেখেছি সভ্যতার উপরে অনেক স্টুডেন্ট গবেষণা করে, আবার অনেক টিচাররাও এটার উপরে 2-3টা ক্লাস নেয়, গবেষণা করে। অন্যান্য প্রতিষ্ঠানের কথা বলতেছে, কি দরকার আছে ভাই? যেখানে গুরুত্ব নাই সেখানে গুরুত্ব দেওয়ার কি দরকার?
আমি এখানে গুরুত্ব দিব না। তাহলে এই জায়গাগুলো আমরা একটু দেখব, যেটা ইতিহাস নির্ভর, অর্থাৎ আমরা 1215 সাল থেকে আমাদের বিসিএস কনফিডেন্সের প্রসপেক্টাসে এভাবে সাজানো আছে, 1215 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা এগুলো দেখতে পারি। এগুলো দেখলে মোটামুটি আপনার এই জায়গা থেকে চুক্তি, যুদ্ধ, বিপ্লব এই সংক্রান্ত বিষয়াদি থেকে, সাম্প্রতিক বিষয়াদি থেকে আপনার 3-4 মার্ক এখান থেকে চলে আসতে পারে। এরপরে আমরা যে জায়গাটা দেখতে পারি, যে জায়গা থেকে আপনি কনফার্ম নাম্বার পাবেন সেই জায়গা কিন্তু বাদ দেওয়া যাবে না। যেমন আপনি জাতিপুঞ্জ এবং জাতিসংঘ, এখানের কোনো একটা লাইনও বাদ দিয়েন না। কারণ এই যে একটু আগে যে যুদ্ধ বিপ্লব চুক্তির কথা বলেছি, যুদ্ধ বিপ্লবের মধ্যে কোনো কিছু আপনার রিটেনে লাগবে না, ভাইবাটে টুকটাক লাগতেও পারে, নাও লাগতে পারে। বাট জাতিসংঘ আপনার পিলিতে লাগবে, রিটেনে লাগবে, ভাইবাতে লাগবে, 3 জায়গায় কাজে লাগবে। তার মানে জাতিপুঞ্জ আর জাতিসংঘ আপনি ভালো করে পড়েন, আপনি উপকৃত হবেন। কিছু প্রতিষ্ঠানের কথা বলি, যেমন ন্যাটো, ন্যাম, ওয়ার্সপ্যাক্ট, কমনওয়েলথ, এই প্রতিষ্ঠানগুলো পড়লেই কিন্তু আপনি কমপক্ষে 1 মার্ক পাবেন। আপনি কিন্তু প্রচুর প্রতিষ্ঠান পড়েন, কিন্তু কোন প্রতিষ্ঠান পড়লে আপনি নাম্বার পাবেন সেটি কিন্তু আপনি খুব যে জানেন সবসময় কিন্তু জানা হয় না। কারণ পরিবর্তিত সিলেবাস এটা আমাদের বাজারের বইগুলোতেও পরিবর্তন করে নাই। আগে যে শিক্ষকগণ, শ্রদ্ধেয় শিক্ষকগণ পড়াতেন, তারা আগের সেই পদ্ধতিতেই পড়ান, অর্থাৎ কোনো চেঞ্জ নাই। যারা 35তম বিসিএস এর আগে পড়াতেন, যেভাবে পড়াতেন সেভাবেই পড়ান। কারণ আপনি দেখেন একটা রাজধানী 40তম বিসিএস এ আসছে, 35, 36, 37, 38, 39তম কোনো ইয়ে আসে নাই, আর কোনো রাজধানী কিন্তু আসে নাই, মুদ্রা আসে নাই। কিন্তু সারা বছর এগুলোই মুখস্থ করি, কি লাভ রে ভাই? আচ্ছা, এরপরে আমি আপনাকে বলবো, জাতিসংঘ পড়লেন, এই প্রতিষ্ঠানগুলো পড়লেন, এরপরে কিছু প্রতিষ্ঠান আছে দেখেন, খেয়াল করেন। আপনি যদি বিশ্ব ব্যাংক পড়েন, আইএমএফ পড়েন, এডিবি পড়েন, এএফডিবি, আইডিবি, এআইবি, এনডিবি, এই প্রতিষ্ঠানগুলো যদি পড়েন, আপনি কমপক্ষে 1 পাবেন, কমপক্ষে না 1 পাবেন, 2 পাবেন না, 1 পাবেন। আবার পিলিতে 1 পাবেন, রিটেনে গিয়ে আপনি 4 থেকে 19 নাম্বার পাবেন, ভাইভাতে আপনি প্রশ্ন পেতে পারেন। গেল। কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, যেমন এগুলো আমাদের খুব পরিচিত, যেমন অপেক আছে, অ্যাপেক আছে, জি7, হ্যাঁ, বিমস্টেক, সিডাপ, ডাব্লিউটিও, এটা বাণিজ্যিক, এই ধরনের প্রতিষ্ঠানগুলো পড়লেই কিন্তু আপনি কমপক্ষে 1 মার্ক পেয়ে যাবেন। আবার রিটেনে গিয়ে 4 থেকে 19 মার্ক পেয়ে যাবেন, ভাইভাতেও আপনি এখানে প্রশ্নের সম্মুখীন হতে পারেন। আবার কিছু জোট আছে, যে জোটগুলোর কথা কিছু, যেমন ন্যাম নেটো, এগুলো জোট। আবার কিছু আঞ্চলিক আরো কিছু জোট রয়েছে, যেমন আপনি প্রতিটা বিসিএস এই যদি লক্ষ্য করেন, দেখবেন সার্ক থেকে প্রশ্ন আসছে। তাহলে সার্কটা একটু ভালো করে পড়েন, সার্ক ভালো করে পড়লে পিলিতেও কাজ হবে, রিটেনেও আপনি পাবেন, ভাইভাতেও পাবেন। সার্ক ভালো করে পড়েন। এরপরে আসিয়ান আছে, আরব লীগ আছে, ওআইসি আছে, প্রায় বিসিএস ওআইসি থেকে প্রশ্ন আসতেছে। আপনি ইউরোপিয়ান ইউনিয়ন, এই যে একটা জোট, এটা পড়েন, এটা তো আসতেই পারে, কারণ ব্রিটেন বের হয়ে গেছে অলরেডি, আসতেই পারে, ভালো করে পড়েন। জিসিসি পড়েন, ব্রিক্স পড়েন, উদীয়মান শক্তিগুলোর প্রতিষ্ঠান পড়েন, আপনি কিন্তু এখান থেকে প্রশ্ন পাবেন। আমরা যদি এই যে প্রতিষ্ঠানগুলোর নাম বললাম, এই যে জোটবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো, 35তম বিসিএস থেকে 40তম বিসিএস পর্যন্ত কোন বিসিএস এ 2টার কম প্রশ্ন আসে নাই, 2টা, 3টা, এমনকি 4টা প্রশ্ন আসছে এখান থেকে। চিন্তা করেন, 20 মার্কের মধ্যে এখান থেকে 4টা প্রশ্ন, 3টা, 2টা, একটা প্রশ্ন আসে নাই, 2টা মিনিমাম, এই জায়গাটা পড়ে। জাতিসংঘে কিছু বিশেষায়িত সংস্থা আছে, সহযোগী সংস্থা আছে, যেমন আমরা এগুলো দেখবেন বইগুলোতে আমরা অ্যাভেলেবল করি। আমরা ইউনেস্কো থেকে শুরু করে ডব্লিউএমও, আমরা তারপরে হচ্ছে যেগুলো আইসিএও, হ্যাঁ, তারপরে হচ্ছে ইউপিইউ, হ্যাঁ, এই জাতীয় যত প্রতিষ্ঠান আছে, ইউএনএইচসিআর, তারপরে
আহ, এই জাতীয় যত প্রতিষ্ঠান আছে না, যেমন আবহাওয়া সংস্থা, স্বাস্থ্য সংস্থা, আহ, তারপরে হচ্ছে টেলিফোন সংস্থা, উইপো, ডাব্লিউআইপিও, ইফাত, ফাও, এই জাতীয় যত প্রতিষ্ঠান আছে না, দেখবেন কোনো না কোনো পরীক্ষায় একটা সদর দপ্তর আসে। আপনাদের খুব চমৎকার ভাবে এরকম 28 প্রতিষ্ঠানের সদর দপ্তর আমি মুখস্থ করিয়ে দিই। এরপরে আহ, এই জায়গাটা আপনারা পড়বেন। আরেকটা জায়গা খুব সহজেই আপনি নাম্বার পেতে পারেন, যেমন পরিবেশগত ইস্যু ও কূটনীতি, এখানে 4 মার্ক রয়েছে। এই 4 মার্কের জন্য আপনাকে কিন্তু জানতে হবে। আবার এই মুহূর্তে কিন্তু পরিবেশগত ইস্যুটাই কিন্তু বড় ইস্যু। আপনার এই 4 মার্কের মধ্যে যেটা ডিজাস্টার আছে, আমি ভূগোলের ডিজাস্টারের কথা বলতেছি না, ঝড় বৃষ্টি তুফান এগুলো বলতেছি না, আমি বলতেছি যেগুলি আন্তর্জাতিকের যে ডিজাস্টার, যেগুলো বলতে বোঝানো হয়েছে, যেমন সিএফসি রয়েছে, মানে এখান থেকে প্রশ্ন আসে, গ্রিন হাউস ইফেক্ট রয়েছে, আর্সেনিক রয়েছে, পিবি রয়েছে। হ্যাঁ, এই ধরনের যা আছে আপনারা এগুলো পড়লে আন্তর্জাতিকে কাজে লাগবে, ভূগোলে কাজে লাগবে, ডেইলি সায়েন্সে কাজে লাগবে, এই সব জায়গায় কাজে লাগবে। এই জায়গাটা একটু করে ফেলবেন, দেখবেন 1 মার্ক, বা যদি বিজ্ঞানে 1 মার্ক, ভূগোলে 1 মার্ক, এখানে 2-3 মার্ক পেয়ে যাচ্ছেন। এরপরে আপনার বিভিন্ন ধরনের পরিবেশবাদী সংগঠন আছে, যেমন লাস্ট V20 আসছে, এমন আর একটা, মানে এই ধরনের আরো প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো আপনাকে পড়তে হবে। আইসিএও, গ্রিন পিস, ওয়াটার এইড, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে পড়তে হবে, আপনি কিন্তু 1 মার্ক পেয়ে যাবেন। পরিবেশবাদী কিছু, পরিবেশ ও জলবায়ু কিছু সম্মেলন রয়েছে এখানে। লাস্ট যে সামিটটা হয় COP25 যেটি হয়েছে, সাধারণত এটি থেকেই প্রশ্ন আসার কথা। এরপরেও গুরুত্বপূর্ণ, আপনাদেরকে আরো কিছু পড়ানো হবে, যে জায়গাটা পড়লে আপনি দেখবেন খুব সহজেই ওখান থেকে আপনি কমপক্ষে 1টি নাম্বার পেয়ে যাবেন। আপনি যদি পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয়, এই যে লাস্ট পরিবেশ দিবস 5 জুন গেল, প্রতিপাদ্য বিষয় আছে কিন্তু, তাহলে এই যে প্রতিপাদ্য বিষয় এবং পরিবেশ সংক্রান্ত যে দিবসগুলো আছে, বর্ষগুলো আছে, এগুলো যদি পড়েন, শুধু বিসিএস না, অনেক চাকরির পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আসে, আপনি পড়তে পারেন, তাহলে কিন্তু আপনি একটি নাম্বার পেয়ে যাবেন। এরপরে আমি আপনাদের যে জায়গাটা এখন বলবো, সাম্প্রতিকের জায়গাটা কথা বলার কথা, যে জায়গাটা সবচেয়ে আমাদের উপব্যবস্থাপনা পরিচালক জনাব জিয়াউল ইসলাম স্যার, উনি বলেছেন সাম্প্রতিক নিয়ে বেশি কথা বলতে। উনি তার একটা আলোচনায় বলেছে যে করোনা ভাইরাস নিয়ে যতই পড়েন 1 মার্কের বেশি তো আসবে না, কিন্তু করোনা ভাইরাস নিয়ে খুব আমরা চিন্তিত। যত না ভাইরাস নিয়ে চিন্তিত, তার চেয়ে বেশি চিন্তিত পরীক্ষায় কি আসবে। আমি আপনাদেরকে বলি, আন্তর্জাতিকের 4টি নাম্বার প্রিলিমিনারিতে কোন কোন জায়গা থেকে আসবে, কোন কোন জায়গা থেকে হয়, এই জায়গাগুলো আপনাকে আগে একটু চিনতে হবে। যেমন আপনি যদি সংগঠনের যে পরিবর্তন হয়েছে লাস্ট 1 ইয়ার, সাম্প্রতিক দুইটা, একটা সাম্প্রতিক আর একটা অতি সাম্প্রতিক, আমরা দুইভাবে প্রস্তুতি নিতে পারি। অতি সাম্প্রতিকটা সাধারণত ব্যাংক জবে বেশি আসে। আগে বিসিএস ক্যান্ডিডেটদের ধারণা ছিল যে অতি সাম্প্রতিক আসবে না, কিন্তু লাস্ট 40তম বিসিএস, 39তম বিসিএস, এগুলো কিন্তু ধারণা পাল্টে দিয়েছে। অর্থাৎ বিসিএস ও ব্যাংক জবের মতো অতি সাম্প্রতিক কিন্তু চলে আসতে পারে। অতএব এই জায়গাটা কিন্তু আপনাকে প্রস্তুতি নিতে হবে, এই জায়গাটা আপনাকে পড়তে হবে। এখন আপনি লাস্ট 1 ইয়ার যে কাজটি করবেন, আপনি যে একটু আগে যে সম্পাদকীয় কথা বলছি, যদি ডিটেলস করতে পারেন তাহলে আপনি পিলি, রিটেন, ভাইভা 3 জায়গায় উপকৃত হবেন। যদি কারো এই অল্প সময়ের মধ্যে শেষ করা পসিবল না হয়, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রথম পৃষ্ঠা উল্টাইলেই দেখবেন 50টি করে এমসিকিউ আছে বাংলাদেশ আন্তর্জাতিক। ওইগুলোয় দেখবেন আবার তারিখ নিয়ে, সাল নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে, তারিখ সালগুলো বাদ দিয়ে দিবেন, বাকি সবগুলো পড়বেন, কাজে দিবে। এছাড়াও যদি ডিটেলস করতে পারেন, ঘটনা পড়তে পারেন, তাহলে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন। আমি 4টা প্রশ্ন 4 জায়গা থেকে বলতেছি। যদি লাস্ট 1 ইয়ারে সংগঠনের কোনো পরিবর্তন হয়, এই সংগঠন থেকে অমুক বের হয়ে গেছে, কে বের হয়ে গেছে, বর্তমান সদস্য কত, এই সংগঠনে বর্তমান চেয়ারম্যান কিংবা মহাসচিব উনি নিযুক্ত হয়েছেন, ওনার নাম কি, কোন দেশের নাগরিক,
ওনার মেয়াদ কত, বা এই সংগঠনের মহাসচিবের মেয়াদ কত, এই জাতীয় এই সম্মেলনের লাস্ট সামিট, এই সংগঠনের শেষ যে সম্মেলন, এটা কততম সম্মেলন ছিল, কত তারিখে হয়েছে, কোথায় হয়েছে, কয়টি দেশ অংশগ্রহণ করেছে, শেষ। যে কথা বলেছি 1 মার্ক কনফার্ম। আপনি যদি এইভাবে পড়তে পারেন, আপনি সাম্প্রতিকের এই জায়গায় 1 মার্ক কনফার্ম। 2, বিশ্বের যে কোনো ক্রাইসিস, সাম্প্রতিক সংকট, ক্রাইসিস, ওয়ার্ল্ড ক্রাইসিস, সেটি যে কোনো ধরনের ক্রাইসিস হতে পারে। যেমন এখন করোনা ক্রাইসিস চলতেছে, তাহলে এই ক্রাইসিস থেকে একটা প্রশ্ন আসবে, কি আসবে আপনিও জানেন না, আমিও জানি না। নর্মাল কোশ্চেন গুলো করলে আপনি নাম্বার পেয়ে যাবেন, এটা কনফার্ম থাকেন। আপনার মুখস্থ করার দরকার নাই যে করোনা ভাইরাস নিয়ে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে কি বলছে, দরকার নেই। আপনি করোনা ভাইরাস নিয়ে কি পড়তে হবে আমরাই আপনাকে সাজিয়ে দেব, এর বাইরে প্রশ্ন হবে না, দরকার নাই এর বাইরে পড়া। তাহলে ওয়ার্ল্ড ক্রাইসিসের মধ্যে এখন কি কি আছে? সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে করোনা। আমরা যদি একটু ব্যাকে যাই, সাম্প্রতিক আরো আছে, এই যে ভারত নেপালের সাথে যে দ্বন্দ্ব চলছে, ভারত চীনের সাথে যে দ্বন্দ্ব চলছে, এটা একটা। ভারত পাকিস্তানের সাথে কাশ্মীর ইস্যু দ্বন্দ্ব, ভারতে যে এনআরসি যে একটা ক্রাইসিস ছিল, এটা একটা। আমাদের যে রোহিঙ্গা ক্রাইসিস রয়েছে এই একটা, সিরিয়ার ক্রাইসিস রয়েছে, প্যালেস্টাইন ক্রাইসিস রয়েছে। এই যে যে ক্রাইসিস গুলো আগে থেকেই রয়েছে, এই ক্রাইসিস গুলো আপনাকে একটু দেখতে হবে। তাহলে কিন্তু আপনি কমপক্ষে 1 নাম্বার, কমপক্ষে এই জন্যই বলতেছি 2 নাম্বার পাওয়ার তেমন একটা সুযোগ নাই। যদি পান ভালো, 1 নাম্বার পাবেন। তাহলে সংগঠন থেকে 1, ওয়ার্ল্ড ক্রাইসিস থেকে 1, আপনি কিন্তু 2 নাম্বার পেয়ে যাচ্ছেন এখান থেকে। তৃতীয়ত, আপনি কোনো একটা দেশের যদি রাজনৈতিক কোনো বড় পরিবর্তন হয়, ধরেন রাষ্ট্রপ্রধান পরিবর্তন হয়েছে, কিংবা রাষ্ট্রে উল্লেখযোগ্য কোনো একটা ঘটনা ঘটেছে, এই জায়গাটা দেখলে কিন্তু আপনি 1 মার্ক পেয়ে যাবেন। মানে এই জায়গাটা আপনি দেখলে 1টা মার্ক পাবেন। রাষ্ট্রপ্রধান তো একটা বছরে অনেক চেঞ্জ হয়ে যায় না, এটা আমাদের পড়া সম্ভব, এটা জানা সম্ভব। কিংবা উল্লেখযোগ্য কোনো ঘটনা, সামাজিক পরিবর্তন, সাংস্কৃতিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, ইত্যাদি ইত্যাদি একটা রাষ্ট্রের, এই জায়গাগুলো আমরা দেখি। এর মধ্যে অর্থনৈতিক মানে ক্রাইসিসের মধ্যে কিন্তু অর্থনৈতিক ক্রাইসিসটা আমাদের করতে হবে, বিভিন্ন রাষ্ট্র ডেট ক্রাইসিসে ভোগে, এটা দেখতে হবে। এছাড়াও আমাদেরকে যে কাজটি করতে হবে, একটু আগে সে কথাটি বলেছি পরিবেশগত ইস্যুর মধ্যে, যে লাস্ট পরিবেশগত যে সম্মেলন, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসে। এভাবে মিলিয়ে আমরা 4টা জায়গা থেকে আমরা কিন্তু খুব সহজেই 4টি প্রশ্ন পেতে পারি। এখন চিন্তিত আপনি, এর জন্য আমি কোন বই পড়বো, কতটুকু পড়বো, কোথা থেকে পড়বো, এটা নিয়ে আপনার বিশাল টেনশন। আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, চিন্তা আপনার করার দরকার নাই, চিন্তা আমাদের। এটা নিয়ে চিন্তা দুশ্চিন্তা যা কিছু হোক আমরা করব। আপনার কাজ হচ্ছে টেবিলে বসা এবং পড়া। আপনি টেবিলে বসবেন, পড়বেন, এটা নিয়ে যত কিছু গবেষণার দরকার আমরা করব। আমরা আপনাকে এটা ক্লাসে আলোচনা করে বোঝাবো, আপনাকে শিট দিব, মানে পিডিএফ দিব, এর মাধ্যমে আপনি এই সেবাটা পাবেন। এটা নিয়ে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। অতএব আমি আপনাদেরকে বলতে চাই যে সাম্প্রতিকের এই জায়গাটা গুরুত্ব দিলে, আপনি যতগুলো ক্রাইসিসের কথা বলছি, এই জায়গাগুলো গুরুত্ব দিলে যে ঘটনাটা ঘটবে সেটি হচ্ছে, আপনি আগামী দিনে এই যে কোনো চাকরির পরীক্ষায় আপনি ফেস করতে পারবেন। যেমন দ্বিতীয়ত, এখন থেকেই যদি ভালো করে পড়েন তাহলে রিটেনের প্রস্তুতি হয়ে যাবে। তৃতীয়ত, এই সমস্ত বিষয় পড়তে পড়তে দেখবেন ভাইবা বোর্ডে যখন যাচ্ছেন, কারণ বিসিএস হচ্ছে একটা লং টার্ম প্রসেস, দেখবেন এর একটা শেষ পর্যায়ে পৌঁছেছে, না হলে এই ঘটনাটি আবার পুনরায় জেগে উঠছে, তখন আপনাকে প্রশ্ন করলে ইতিহাসটা জানা থাকলে উত্তর দিতে সুবিধা হবে। এরপরে আমি আপনাকে বলবো, আপনারা লক্ষ্য করেছেন 38তম বিসিএস লিখিত পরীক্ষায় রোহিঙ্গা সংকট থেকে ম্যাথমেটিক্স ব্যতীত এবং ডেইলি সায়েন্স ব্যতীত, ডেইলি সায়েন্স আইসিটি ব্যতীত সব সাবজেক্টে রোহিঙ্গা থেকে প্রশ্ন আসছে।
ঠিক তেমনি ভাবে আগামী 41তম বিসিএস এ করোনা ভাইরাস নিয়ে মানে রোহিঙ্গা ডেইলি সায়েন্সে বাদ ছিল, কিন্তু করোনা ভাইরাস ডেইলি সায়েন্সেও আসবে, বাংলাদেশ বিষয়াবলিতেও আসবে, আন্তর্জাতিকেও আসবে, সব সাবজেক্টই আসবে। ঠিক আছে, এটার জন্য আপনারা প্রস্তুতি নেন, কম্পোজিশন কিভাবে লিখবেন, প্যারাগ্রাফ কিভাবে লিখবেন, এর থেকে কোনো ট্রান্সলেট আসলে কিভাবে দিবেন, এর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আসলে বিজ্ঞানে কিভাবে আনসার করবেন, এর প্রস্তুতি কিন্তু আপনাকে নিতে হবে। 38-এ যেমন 120 মার্কের রোহিঙ্গা পরীক্ষার সাথে সবাইকে মানে রোহিঙ্গা উত্তর সবাইকে দিতে হয়েছে, 41তম বিসিএস এ আপনাকে এরকম 100 থেকে 120 বা 150 মার্ক পর্যন্ত আপনাকে করোনা ভাইরাস নিয়ে উত্তর দিতে হবে। অতএব শুধু করোনা ভাইরাস নিয়ে হা হুতাশ করার দরকার নাই, একটু লিখিত স্টাইলে পড়েন, প্রিলিমিনারি পড়েন। যাই হোক, বিসিএস এর সিলেবাসটার সংক্ষিপ্ত আলোচনা আপনাদেরকে সাথে করেছি, ক্লাসে ডিটেলস আলোচনা করব। আন্তর্জাতিক ক্লাসের সাথে আমার সাথে দেখা হবে, আন্তর্জাতিক ক্লাসে আপনাদের সাথে। আর যেটি আপনাদেরকে আমি বলবো সেটি হচ্ছে, আপনি পড়লেও সময় চলে যাবে, আপনি না পড়লেও সময় চলে যাবে। সময় মানে কারোর জন্য বসে থাকবে না, টাইম ইজ টাইড বাট ফান রান। হ্যাঁ, এই মানে টাইম এবং টাইড, এই সময় এবং এই স্রোত কারোর জন্য অপেক্ষা করবে না। দেখতে দেখতে 3 মাস কিন্তু চলে গেছে, 3 মাসের বেশি চলে গেছে আমাদের জীবন থেকে, অলস জীবন যাপন করছি আমরা। আহ বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠান লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত বিসিএস কনফিডেন্স বাংলাদেশের সবচেয়ে বড় আস্থার প্রতিষ্ঠান, বাংলাদেশের সবচেয়ে বিশ্বাসের প্রতিষ্ঠান, আপনার স্বপ্নের প্রতিষ্ঠান। বিসিএস কনফিডেন্সের সাথে লেগে থাকুন। এই করোনার মতো হতাশার সময়ে, মহামারীর সময়ে আপনার হতাশা দূর করতে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকগণদের কাছ থেকে মোটিভেশন প্লাস পড়ালেখা গ্রহণ করুন, এটাকে অ্যাকসেপ্ট করেন পজিটিভলি। টেবিলে বসেন, আপনার টেবিলের বসাতেই, আপনি টেবিলে বসলেই যেটি হবে সেটি হচ্ছে আপনার হতাশা দূর হবে। আপনার হতাশা দূর হলে যেটি হবে সেটি হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলে আপনার করোনা হইলেও আপনার কিছু হবে না, কারণ অনেক মানুষ আছে তাদের করোনা হয়েছে কিন্তু করোনা হজম করে ফেলছে, কিছুই হয়নি। সাধারণ জ্বর ঠান্ডার মতোই করোনা ভাইরাসকে নেন। আগে যেমন জ্বর ঠান্ডা হইলে এই নাপা খেতেন, নাপা এক্সট্রা খেতেন বা এক্সটেন্ড খেতেন, কিংবা ঠান্ডার ওষুধ খাইতেন, কিংবা চা খেতেন, গরম কিছু খেতেন, এগুলোই খান। আজিরা ফেসবুকে বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন দেখে খেয়েন না, এই বিভিন্ন ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খেলে মারাও যেতে পারে। এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কারো দরকার নাই। আপনার জন্য সবচেয়ে বড় মেডিসিন হচ্ছে, শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় মেডিসিন হচ্ছে টেবিলে থাকেন। ধন্যবাদ জানাচ্ছি এই দীর্ঘ সময়, প্রায় 1 ঘন্টা ধৈর্য ধরে আমার কথা আপনারা শুনেছেন। আপনাদেরকে অন্তরস্থল থেকে, বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনারা কথা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটা কথা বলবো, বিসিএস কনফিডেন্সের সেবা কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক সময় আপনি পান না, কিংবা সেন্ট্রালে আমরা যারা ক্লাস নেই আমাদের ক্লাসও কিন্তু আপনি পান না, পাওয়া একটু কঠিন হয়ে যায়, কিংবা আপনার এলাকায় কনফিডেন্স নাই। এই যে অনলাইনের আশীর্বাদে কিন্তু এই সুযোগটি আপনার জন্য তৈরি হয়েছে। আপনি প্রত্যন্ত অঞ্চলে বসে আমাদের ক্লাসগুলি করে আপনার প্রস্তুতিকে শানিত করার মাধ্যমে আপনার স্বপ্ন তথা আপনার বাবা মার স্বপ্ন, পাশাপাশি আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন। আপনি আপনার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে আপনার জীবন গড়ার পাশাপাশি রাষ্ট্রের কল্যাণে কিন্তু নিজেকে নিয়োজিত করতে পারেন। এমন সুযোগ কিন্তু আমরাই আপনাদের জন্য সৃষ্টি করে রেখেছি। জাস্ট আপনি এটিকে গ্রহণ করুন এবং জাস্ট স্টার্ট ইউর জার্নি। ভালো থাকেন। আমি
আবারও ধন্যবাদ জানাবো কনফিডেন্স কর্তৃপক্ষকে আপনাদের জন্য এই সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। আহ, আমাদের লায়ন তাসলিমা গিয়াস ম্যাম, যিনি হচ্ছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক, এবং এটি নিয়ে যিনি পরিশ্রম করছেন, সবাই পরিশ্রম করছেন, ম্যানেজমেন্ট বডির এজিএম, জিএম, ডিএমডি মহোদয়, হ্যাঁ, প্রত্যেকেই পরিশ্রম করতেছেন। তাদেরকে এছাড়াও আমাদের এই আইটি সেকশনে যারা রয়েছেন, টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন, প্রত্যেকেই পরিশ্রম করতেছেন। প্রত্যেকের জন্য রইল আপনাদের পক্ষ থেকে প্রত্যেকের জন্য মানে ভালোবাসা রইল, প্রার্থনা রইল, ওনারা যেন ভালো থাকেন। ওনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। আর আপনারা যদি চাকরি পান তাহলে এট লাস্ট আমরা ভালো থাকবো। সেবা গ্রহণ করুন, ভালো থাকুন, সবার কল্যাণ কামনা করে আজকের মতে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। একটা কথা বলা বাকি ছিল, যেটি বলিনি, বিজ্ঞাপন হয়ে যাবে, কারণ আজকের আলোচনায় ছিল কোন বই পড়বেন। আমি বলবো বাজারে যে বই মন চায় পড়েন, শুধু হাতে গুগল ড্রাইভটা রাখেন, কারণ প্রত্যেকটা বইয়ে প্রচুর ভুল রয়েছে, তথ্য আপডেট নাই। আপনি যে কোনো আমি আমার ঘরে সব বই আছে, আবার আমার নিজের প্রতিষ্ঠান থেকে একটা বই আছে বিশ্ব প্রবাহ। এটা না বলার অন্যতম কারণ হচ্ছে এটা বললেই বিজ্ঞাপন হবে, কারণ এই বিজ্ঞাপন দেওয়ার জন্য আসেনি। বিজ্ঞাপন আন্তর্জাতিক যেটা সিলেবাস ভিত্তিক সাজানো আছে একটা বেসিক বই, আপনি চাইলে এটিও দেখতে পারেন। অথবা আমি বলবো এই করোনার মতো এই দুঃসময়ে আপনার পকেটে টাকা নাই, অযথা বই কেনার দরকার নাই, যে বইটা আছে সেই বইটাই আপনি পড়েন, সেই বইটাই আপনি ভালো করে পড়েন। এতে 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 কিন্তু আপনি লাভবান হবেন। শুধু আপনাকে কি করতে হবে, তথ্য আপডেট করতে হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।